জানুয়ারি রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন চ্যারিটি জানিয়ে দিচ্ছি শিরোনাম। নারী শিক্ষা নিয়ে বক্তব্যের সমালোচনার মুখে হেফাজত আমির, বক্তব্য ভুলভাবে প্রচার হচ্ছে বলে দাবি। বিরোধীদের আবারও সংলাপে ডাকছেন প্রধানমন্ত্রী, সংসদ প্রশ্নে হতে পারে আলোচনা। প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাক শ্রমিকেরা, 6 গ্রেডেই বাড়ল বেতন। নারীদের স্কুল কলেজে পাঠানো বিষয়ে আল্লামা শফির বক্তব্য নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল এবং হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। জনাব শামীম মোহাম্মদ আফজাল, আমরা দেখতে পাচ্ছি যে হেফাজতের আমির আল্লামা শফি যে কথা বলেছেন মেয়েদের শিক্ষা নিয়ে, এবং পরে সংশোধিত বিবৃতিতে যিনি পর্দা প্রথার উপর গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন তিনি নারী শিক্ষার বিরুদ্ধে নন, তিনি বলেছেন ছেলে ও মেয়েদের আলাদা করে শিক্ষা দেওয়ার কথা। সেই ব্যাপারটার সাথে আপনি একমত কিনা? আমি আসলে তার মতামতের চেয়ে আমি জানতে চাইছিলাম যে এই ব্যাপারগুলি কি নিশ্চয়ই ইসলাম এরকমটাই বলে যে মেয়ে এবং ছেলে আলাদা শিক্ষা নিবে এবং মেয়েদের পর্দা প্রথার মধ্যে থাকতে হবে, ব্যাপারটা কি এরকম? জনাব শামীম মোহাম্মদ আফজাল। জি আলহামদুলিল্লাহ, মূল কথাটা হলো নারী পুরুষ সকলের জ্ঞান অর্জন করা ফরজ, আর পুরুষও পুরুষের বিধান মতো পর্দা করবে, শরীয়তের বিধান মানবে, নারীও নারীর শরীয়তের বিধান মানবে। তা আহমদ শফি সাহেব যে কথাটা পত্রপত্রিকায় যেভাবে বলা হচ্ছে, আসলে এটা খণ্ডিতভাবে বলা হচ্ছে। কারণ হলো উনি যে হায়াতুল উলিয়ার যে প্রিন্সিপাল সভাপতি, সেইখানেও প্রায় 3 লক্ষ নারী লেখাপড়া করে। তাই উনি কিন্তু নারী শিক্ষার বিরুদ্ধে বলেছেন এই কথাটা সত্য নহে। উনি বলেছে মুসলিম নারীদের শরীয়তের বিধান মতে পৃথক পৃথক আঙ্গিনে লেখাপড়া করতে হবে। শুধুমাত্র শিশু শিক্ষা, যেটা নাকি 5 বছর 7 বছর বয়সের একটা শিশু একজন ছেলে বা মেয়ের কাছে যে শিক্ষা নিতে পারে, যখন একজন নারী বয়স্ক হয়ে যাবে, তার বয়স 15-16 হয়ে যাবে, এবং একটা পুরুষের জন বয়স 15-16 হয়ে যাবে, তখন নারী পুরুষ একসাথে যে কোএডুকেশন, মুনি মূলত সেইটাকে বলতে চেয়েছিলেন যে আমাদের দেশের আধুনিক শিক্ষায় স্কুল কলেজের সে আধুনিক শিক্ষার যে কোএডুকেশন, এটাকে উনি সমালোচনা করেছেন। মূলত তিনি শিক্ষার বিরুদ্ধে বলে নাই। কিন্তু জনাব শামীম মোহাম্মদ আফজাল, আপনি বললেন যে 3 লক্ষ, জনাব শামীম মোহাম্মদ আফজাল আপনি বললেন যে 3 লক্ষ মেয়ে হাওয়াইতুল উলিয়ার হয়ে পড়াশোনা করে বা তাদের মাধ্যমে পড়াশোনা শিখে, কিন্তু সেটা তো একটা বিশেষ ধরনের শিক্ষা, বা আমরা যদি একটি কোরআনিক কার্যক্রমে একটি শিক্ষা আমরা সেটি বলে নেই। আপনি কি মনে করেন যে আপনি কি তার বক্তব্যের সাথে একমত? আপনি যেই বক্তব্য তার বক্তব্য বলে দিলেন সেটাও যদি আমি ধরে নেই, সেটার সাথে কি আপনি একমত যে মেয়েদের শিক্ষা লাভ করা উচিত শুধু কোরআনিক শিক্ষা এবং মেয়েদের আলাদা শিক্ষা নেওয়া উচিত, এটাই কি আপনি মনে করেন? আমি বলতে চাচ্ছি আপনি কিন্তু জিনিসটা বুঝে সারতে পারেন নাই। সেটা হলো এই, কোরআন হলো আকর গ্রন্থ, দুনিয়াতে যাহা আছে সকল শিক্ষাই কোরআনে আছে। বিজ্ঞান বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সবকিছু এই ইসলামিক যে একটা পরিপূর্ণ জীবন বিধায়। তাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদার সবকিছুই কোরআনের মধ্যে আছে। তাই ডাক্তাররা সবকিছু, তাই কোরআনের মাধ্যমে সবকিছু চলছে। তাই সেই জন্যই আপনি যদি বলেন যে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই 400 বৎসরের খ্রিস্টান পাদ্রির কাছ থেকে কোরআনের মাদ্রাসা শিক্ষা, এটা কোরআন শিক্ষা নয়, এটা হলো ইসলামের বিকৃতি শিক্ষা, যার থেকে মওদুদি জামাত, ব্রাদারহুড আর ফতেকুলের ইসলাম আসছে। তাই কোরআনিক শিক্ষাকে আমি বলবো এইটাই হলো সকল শিক্ষার আকর গ্রন্থ। তাই ইসলামের শিক্ষাটাই এই বিশ্বকে আধুনিকত্ব শিখিয়েছে, ইসলামের শিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির আমদানি করেছে। আর ইসলামের নামে এখন যে সারা দুনিয়াতে যে শিক্ষা হচ্ছে, এর সাথে ইসলাম না, এটা ইসলামকে বিকৃত করে রাষ্ট্র ক্ষমতা দখল আর বিসমিল্লাহ বলে সুদ খাওয়ার যে মওদুদি দর্শন যে ইসলামের নামে যা করছেন, এর সাথে আল্লাহ রসুলের কোরআন হাদিস দ্বীনি শিক্ষার সঙ্গে সম্পর্ক নাই। যাই হোক, আপনি যে প্রশ্ন আসছিলেন, আমি আহমদ শফি সাহেবের এই বক্তব্যকে আমি এভাবেই বলতে চাই, আমি মুসলমান নারী পুরুষ সকলের জ্ঞান অর্জন করা ফরজ,
তাই এই কাজটার মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই, এবং সাথে সাথে আমাদেরকে পর্দাও ফরজ এটাকে রাখতে হবে। তাই কো এডুকেশনের ক্ষেত্রে পর্দাটার ক্ষেত্রেই উনি একজন মুরব্বী মানুষ হিসেবে, একজন নায়েবে রসুলের ইমাম হিসাবে উনি যে কথাটা বলেছে এটা বিকৃত না করে, আংশিকভাবে না বলে ওনার সম্পূর্ণ কথাটাকে যদি প্রচার হতো তাহলে সমাজের মধ্যে এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতো না। জনাব শাহীন মোহাম্মদ আফজাল, আমি আরেকটু বোঝার জন্য যে মাওলানা শফি যে কথাটা বলতে চেয়েছেন আমি একটু বলি জনাব আফজাল, যে মাওলানা শফি যে কথাটি বলতে চেয়েছেন সেই কথা অনুসারে আমরা যদি তার কথা ধরে নিই তাহলে মেয়েদের হাই স্কুলে পড়া, কলেজে পড়া, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটিতে পড়তে সে পারবে কিনা, নাকি তার মানে উনি যেই কথা বলছেন সেই কথা অনুসারে তাকে এই হায়াতুল উলিয়াতেই পড়তে হবে যদি জ্ঞান অর্জন করার জন্য হয়? ব্যাপারটা কি তিনি কি মানে আমাদের মেয়েরা কি হাই স্কুল, কলেজ, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি পড়বে কিনা? কারণ আমাদের দেশের মেডিকেল কলেজের অনেক মেয়েরা ডাক্তার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছে। উনি শুধু বলতে যাচ্ছে, আপনি দেওবন্দে আমি গিয়েছি ভারতের, সেখানে কিন্তু মেয়েদের জন্য পৃথক আঙ্গিনায় সেই মাদ্রাসা আছে। তাই সেই জন্যই নারীদেরকেও আধুনিক শিক্ষা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ সবকিছু হওয়ার অধিকার আছে। কিন্তু পর্দাটা হলো পর্দা যে শরীয়তের বিধান, এটাকে ঠিক রাখতে হবে। সেই জন্যই আমরা যদি ওনার কথাটাকে ধরে নিয়ে, আমাদের দেশে যেহেতু ছাত্রছাত্রীর অভাব নাই, আমরা যদি কো এডুকেশনটাকে যদি একটু পৃথক আঙ্গনে নিয়ে যাই 12 বছরের পরে, তাহলে দেশের কোনো ছাত্রের অভাব হবে না। কারণ আমাদের দেশে তো প্রচুর মহিলা মাদ্রাসা আছে, মহিলা প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে। বাংলাদেশেও তো অনেক মহিলা কলেজ, ইউনিভার্সিটি আছে, চট্টগ্রামে আছে। তো সেই জন্যই ওনার কথাটাকে আমরা আমলে নিয়ে আমরা পর্দা যেহেতু ফরজ, সেই দিককে চিন্তা করে যদি আমরা দুইটা আর একটু সতর্ক হই, সে সতর্ক হিসেবে ওনার কথাটাকে আমরা আমলে নেওয়াটাই আমি মনে করি, বিতর্ক না করে ওনার আমলে নিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে যদি ওটাকে করতে পারি, তাহলে হয়তোবা কোরআন সুন্নাহর দাওয়াতের যে বিধান, সেখানে আমরা বিশ্ববাসীকে হয়তোবা আমরা নতুন কিছু দিতে পারবো। আর সমালোচনার দৃষ্টিতে যারা কথাটা বলছেন, এটা বোধহয় সমাজকে সম্প্রীতি, ভ্রাতৃত্বের বন্ধন থেকে দূরে সরাই দেওয়ার জন্য এটা কোনো একটা ষড়যন্ত্র হতে পারে। জনাব শাহীন আফজাল, আমি যদি ঠিক বুঝে থাকি আপনি সাজেস্ট করছেন যে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটিও ছেলে এবং মেয়েদের জন্য এক্সক্লুসিভ হতে হবে, আলাদা আলাদা হতে হবে। আলাদা হওয়াটা ভালো, তবে যেখানে নাকি সম্ভব না, পর্দা প্রথাটাকে আমরা যেটা শরীয়তের যে বিধানটা আছে সেটাকে আমরা যদি মজবুত করতে পারি। কারণ আমাদের দেশে তো বিভিন্ন মেডিকেল কলেজের দান, অনেক মা বোনেরাও কিন্তু ডাক্তার, পুরুষ ডাক্তারের পাশে কিন্তু তারা কাজ করতেছে। এবং পর্দাটা রাস্তায় যখন হাঁটবো, আমার বিবিকে নিয়ে এবং কন্যাকে নিয়ে, রাস্তায় তো অন্য পুরুষও থাকবে, কিন্তু একজন পর্দানশীল মহিলার প্রতি আমার শ্রদ্ধা হবে। আর এখন বিকলাঙ্গ অন্য কোনো পর্দাহীন মেয়ের প্রতি কিন্তু আমার শ্রদ্ধা আসবে না। তো সেই জন্যই আমরা শ্রদ্ধার জায়গাতে নারীদেরকে নিয়ে যেতে চাই। জনাব শাহীন মোহাম্মদ আফজাল, সেটা কি সবার ক্ষেত্রে, মানে শুধু শিক্ষা ক্ষেত্রে না, ধরেন রাজনীতি অঙ্গনের ক্ষেত্রে, আমাদের দেশ চালানোর ক্ষেত্রে, সব ক্ষেত্রে এই কথা সত্য? আমি বলতে চাচ্ছি সকল ক্ষেত্রে। আপনিও যখন রাস্তায় যাবেন, কোন ট্রেনে যাবেন বা প্লেনে যেতে চাবেন, এবং আমি যেন আমার মেয়েকে যখন নিয়ে যাব, অন্য একজন পুরুষের সাথে যেন সে পর্দার সাথে থাকে, সমাজের সাথে চলে, তার প্রতি তার শ্রদ্ধাটা বেড়ে যাবে। তাই সর্বক্ষেত্রে বলছি পর্দাটাকে বজায় করে রাখতে হবে। আপনাকে ধন্যবাদ জনাব শাহীন মোহাম্মদ আফজাল। আমি মুফতি ফয়জুল্লাহ আপনার কাছে একটু জানতে চাইবো যে জনাব শাহীন মোহাম্মদ আফজাল ব্যাখ্যা দিলেন, আমি আপনার কাছে একটু শুনতে চাই সেদিন সেই আল্লামা শফির সেই যে বক্তব্য, সেই বক্তব্যের সময় আপনিও সেই বক্তব্য শুনেছেন, আমরা জেনেছি সেই মাহফিলেও আপনি ছিলেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে একই প্রশ্ন, যে আল্লামা শফির বক্তব্য পরে তিনি আবার আরো বিবৃতি দিয়েছেন, তিনি পর্দা প্রথা, নিরাপদ ইত্যাদি কথা বলেছেন, 5 পর্যন্ত বা 4 পর্যন্ত শিক্ষার ব্যাপারটা আসলে তিনি মিন করতে চান না, বলেন নাই, সেটাও তিনি বলেছেন। আমি জানতে চাইবো যে হাই স্কুল, কলেজ, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি বা যেখানে মেয়েরা কাজ করছেন, প্লেন চালাচ্ছেন, আজকে মেয়েরা আমি বলবো যে সামরিক বাহিনীতে অংশ নিচ্ছেন, পুলিশ বাহিনীতে অংশ নিচ্ছেন, সেই সব কি আসলে মানে বন্ধ করে দিতে হবে বা বন্ধ করা ভালো? মানে উনি কি এটাই মিন করেছেন? ধন্যবাদ।
ধন্যবাদ খালিদ ভাই। আমি শামীম আফজাল সাহেবের বক্তব্য শুনছিলাম। আমি মনে করি এই বিষয়ে আমার নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লামা শফী সাহেব যা বলেছেন এবং তিনি যা বুঝাতে চেয়েছেন এর একটা খণ্ডিত অংশ কিছু মিডিয়ার মধ্যে, যে মিডিয়া তার খণ্ডিত অংশ প্রচার করে তাকে বিতর্কিত করবার এবং জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এরা এই মিডিয়াগুলি, আমি সবার কথা বলছি না, চিহ্নিত কিছু মিডিয়ার কথা বলছি। তিনি যখন আল্লামা শফী আলোকিত সমাজ গড়ার কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, ইনসাফের কথা বলেন, মানবতার মুক্তির কথা বলেন, দেশপ্রেমের কথা বলেন এবং সমাজের মধ্যে শান্তি ভালোবাসা প্রতিষ্ঠার কথা বলেন, এবং তিনি যখন এই সমাজ থেকে বিশৃঙ্খলা দূরীভূত করবার চেষ্টা করেন, কথা বলেন, বক্তব্য রাখেন, এই বক্তব্যগুলি কখনোই মিডিয়ার মধ্যে আসে না। কিন্তু যখনই সুযোগ পায় যে তিনি একটা কথা বলেছেন যেটা জাতির জন্য, মানুষের জন্য, অভিভাবকদের জন্য, দেশের কল্যাণে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং নারী জাতির যে সম্ভ্রম, যে মর্যাদা, যে সম্মান, সেই মুফতি ফয়জুল্লাহ, আপনি যদি আমাকে একটু আপনার অনুমতি নিয়ে আমি শুধু 2টা লাইন আমি আপনাকে পড়ে শোনাতে চাই। মেয়েকে ক্লাস 8, 9, 10, MA, BA পর্যন্ত পড়ালে ওই মেয়ে আপনার মেয়ে থাকবে না, অন্য কেহ নিয়ে যাবে। ওয়াদা করেন বেশি পড়ালে মেয়ে আপনাদের থাকবে না, টানাটানি করে নিয়ে যাবে আরেকজন পুরুষ। এই কথাটা কি তিনি বলেছেন? আমার কথা খালিদ ভাই আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তরটা প্রদান করি, তারপর আপনি আমাকে আবার প্রশ্ন করবেন। আমি যে কথাটা বলতে চাই, তিনি শিক্ষার বিরুদ্ধে কথা বলেন নাই, তিনি উচ্চ শিক্ষার পক্ষে কথা বলেছেন, নারীর মর্যাদা সম্মানের পক্ষে কথা বলেছেন, তিনি তাদের সম্ভ্রম রক্ষা করবার কথা বলেছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবার কথা বলেছেন। এই ক্ষেত্রে কিছু একটা তিনি মূলত প্রতিষ্ঠানগতভাবে কিভাবে একটি প্রতিষ্ঠানের মধ্যে নারী কিভাবে ইজ্জত আবরু রক্ষা হয়, তাদের সম্ভ্রম রক্ষা হয়, এটা রক্ষা করবার জন্য একটা পরিবেশ সৃষ্টির কথা বলেছেন। আপনি অভিভাবক, আমার মেয়ে আছে, আপনার মেয়ে আছে, আপনি কি আজকে, আপনাকে আমি প্রশ্ন করি, আমার মেয়ে রাস্তায় যখন বের হচ্ছে, স্কুলে অথবা কলেজে যাচ্ছে, এবং মিডিয়ার মধ্যে যখন দেখতে পাচ্ছি যে একটা স্কুলের মধ্যে 5ম শ্রেণীর একটি ছাত্রীকে স্কুল কক্ষের ভেতর শিক্ষক মানে লাঞ্ছিত করছে, ধর্ষণ করছে, আমি বলতে মানে আমার লজ্জা বোধ হচ্ছে। আপনি কি খেয়াল করেছেন যে মাদ্রাসার ছাত্রছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, সেই খবরও পত্রিকায় খেয়াল করেছেন? খালিদ ভাই আমার কথা আপনি শুনেন ফয়জুল্লাহ ভাই, মাদ্রাসার মধ্যে যখন ছাত্রছাত্রী ধর্ষিত হচ্ছে সেই কথা কি আপনি শুনেছেন, পেপারে পড়েছেন? আমি সর্বত্র সব জায়গার কথা বলছি, আমি সর্বত্র সব জায়গার কথা বলছি, এবং আপনি এর শতকরা মানে হাজারের মধ্যে হয়তো লাখের মধ্যে একটা দেখাতে পারবেন, কিন্তু যখন প্রত্যেক জায়গার মধ্যে এরকম অবিচার, ব্যভিচার, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, তখন এর বিরুদ্ধে আল্লামা শফী সাহেব কথা বলার অধিকার রাখেন, এবং বাংলাদেশের অভিভাবক হিসাবে এবং তিনি বাংলাদেশের একজন মুরব্বী হিসাবে দেশের মানুষের, দেশের অভিভাবকদের মনের বেদনা, মনের কষ্ট এবং মনের যে ভীতি, এই ভীতিটা দূর করবার জন্য তিনি প্রতিষ্ঠানগত কথা বলেছেন, তিনি শিক্ষার বিরুদ্ধে কথা বলেন, তিনি বলেছেন যে আপনার মেয়েকে আপনারা ক্লাস 5 এর পড়া আপনি পড়ায়েন না, এবং তিনি মেয়েদের ভীতি দূর করার জন্য আপনি বলেছেন যে ক্লাস 5 এর পড়া আপনি পড়ায়েন না, তিনি পড়ালে আমার হাটহাজারী মাদ্রাসায় পড়া। ভাই উনি ব্যাখ্যামূলক বক্তব্য দিয়েছেন, আমি নিশ্চয়, আপনি জানেন এই বক্তব্য আপনার কাছে আছে, একটা ব্যাখ্যা দেওয়ার পর না ব্যাখ্যা দেওয়ার দরকার নাই ফয়জুল্লাহ ভাই, আমার কাছে ব্যাখ্যা আছে। ফয়জুল্লাহ ভাই, আপনি আমাকে একটা কথা বলেন যে আল্লামা শফী কি চান যে মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা মেডিকেল কলেজে বা বুয়েটে পড়ুক, নাকি তিনি চান না? আমি আপনাকে যে কথাটা বলতে চাই, আমি বলতে চাই আপনি কথাটা বুঝার চেষ্টা করেন। কোন একটা বক্তব্য তার এসেছে, খণ্ডিত অংশ এসেছে, আপনি পুরো অংশ বলেন, এরপর তার ব্যাখ্যা এসেছে, ব্যাখ্যা আসার পরে এরপর কোনো বক্তব্য চলে না। কিন্তু কিছু নারীবাদী যারা, আপনি দেখবেন যে কয়দিন আগে এই যে সুবর্ণচরের কথা, যে 10 জন মিলে একজন 4 সন্তানের জননীকে নির্যাতন করলো, অবশ্যই এই বিষয়ে তারা কথা বলে না, তার সাথে মেয়েদের স্কুলে যাওয়ার কোনো সম্পর্ক নাই। জনাব ফয়জুল্লাহ ভাই,
সুবর্ণচরের ধর্ষণের সঙ্গে মেয়েদের স্কুলে যাওয়ার কোনো সম্পর্ক নাই। আমি বলছি তিনি মানে আপনি পৃথিবীর যত ধর্ষণ, সব ধর্ষণ মেয়েরা স্কুলে যাচ্ছে সেটা বললে তো হবে না। আমি বলি আপনাকে, কথা বলি নাই, উনিও বলেন নাই, আপনি সুবর্ণচরের কথা বললেন সেজন্য আমি বললাম। দিয়েছেন তিনি ভাই, আমি বলছি নারী শিক্ষার পক্ষে, নারীর উচ্চ শিক্ষার পক্ষে তার অবস্থান আমাদের 13 দফা আপনি খুঁজে দেখবেন, তিনি সব জায়গায় বলেছেন নারীর মর্যাদা সমুন্নত করতে হবে। আমি একটু বলি ফজলুল ভাই, আমি একটু বলি, নারীরা উচ্চশিক্ষা, তিনি তার বিবৃতিতে বলছেন, ফজলুল ভাই আমি একটু বলি, তিনি বলছেন তার বিবৃতিতে নারীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, তবে সেটা অবশ্যই নিরাপদ পরিবেশে থেকে এবং ইসলামের মৌলিক বিধানকে লঙ্ঘন না করে। ইসলামের, আমার প্রশ্ন সরল, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ বা দেশের সকল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলি কি ইসলামের মৌলিক পরিবেশ লঙ্ঘন, বিধান লঙ্ঘন করে না করে না? আমি সরল প্রশ্ন করতে চাই, মানে তিনি তার বক্তব্য আমি বুঝতে চাই তিনি কি বলতে চাইছেন। আমি আপনাকে যেটা তিনি বলতে চেয়েছেন যে আমাদের যে সহশিক্ষার ব্যবস্থা আমাদের দেশের মধ্যে আছে, নারীরা যেন নিরাপদে থাকে, তাদের নিরাপত্তা যেন নিশ্চিত হয়, এই জন্য একটা পৃথক ব্যবস্থা তাদের জন্য, নিরাপদ পরিবেশে পৃথক একটা ব্যবস্থা। অর্থাৎ ফজলুল ভাই, দেশের ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলি ইসলামের মৌলিক বিধানকে লঙ্ঘন করছে। আমি আপনাকে যে কথাটা বলতে চাই, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজিমপুর গার্লস স্কুলে লেখাপড়া করেছেন, আমাদের ইডেন কলেজ আছে। ফজলুল ভাই প্লিজ, আপনি আমার প্রশ্নটা জবাব দেন। আপনি আমাকে বলেন যে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজগুলি ইসলামের মৌলিক বিধান লঙ্ঘন করছে কিনা, সেখানে সহশিক্ষা, মেয়েদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা নাই, দুই একটি স্পেশালিস্ট। আপনি এটার ইতিবাচক ভাবে ভাই, আপনি মানে বিদ্বেষের অথবা ঘৃণার শব্দ ব্যবহার না করে এই কথাটা আমরা এদিকে যাই, ইতিবাচক একটা অবস্থা তৈরি করতে পারি কিনা, যেমন নারীদের জন্য। আমি জানতে চাইলাম যে সেটা মৌলিক বিধান লঙ্ঘন করে কিনা। আপনাকে বলছি না ভাই, আপনাকে বললে আপনি মিডিয়ার একজন বড় পার্সন, আমাদের দেশের খুব জনপ্রিয় এবং অত্যন্ত, শুনেন, আমি একজন মেধাবী একজন সাংবাদিক, আপনাকে বললে এটা সারা সাংবাদিক জগৎ যারা মানে বিভ্রান্তি ছড়াচ্ছে, আমি আসলে আপনাকে নিয়ে সামনে রেখে তাদেরকে বলছি এই কথাটা, আপনাকে না। আপনি এভাবে, আমি বলতে চাই যে নারীদের জন্য আমাদের দেশের নারীর সম্ভ্রম রক্ষা করা দরকার কিনা, আপনি এই কথাটা বলেন। তাদের সম্মান, মর্যাদা এবং তাদের ইজ্জত রক্ষা করা প্রয়োজন কিনা, এটা আপনি বলেন। অবশ্যই দরকার। প্রথম আমার এই অবশ্যই দরকার। যদি আপনি বলেন হ্যাঁ, আমি মনে করি, এবং আল্লামা শফী সাহেব এই কথাই বলেছেন যে তাদের জন্য পৃথক এই সহ অবস্থান, সহশিক্ষার ব্যবস্থা থেকে আমরা বের হয়ে ধীরে ধীরে আমাদেরকে নারীদের জন্য পৃথক ব্যবস্থা গড়ে তুলতে হবে, এই কথাটাই তিনি বলেছেন। ফজলুল ভাই, আপনি জানেন যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে শুধু পছন্দ করি না, আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনার লেখা আমি পড়ি, আপনার চিন্তা ভাবনার সাথে আমি অনুসরণ করতে চেষ্টা করি। আমি আপনাকে একটি সরল প্রশ্ন করি, বাংলাদেশে যে উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে, আমি নাম ধরে বলি, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, তারা ইসলামের মৌলিক বিধানকে লঙ্ঘন করে কিনা? আমি আপনাকে শুধু এই কথাটা বলতে চাই, অনেক ক্ষেত্রে আপনি এখানে দেখবেন আমার অনেক মা বোন ওখানে আছেন যারা পর্দা মেনে তারা মানে লেখাপড়া করছে। আমি শুধু আপনাকে এই কথাটা বলতে চাইতেছি, আমি কি অবস্থায় আছে সেদিকে যাচ্ছি না, আমি শুধু আপনাকে বলতে চাই যে আসুন আমরা আমাদের মা বোনদের জন্য, নারীদের জন্য পৃথক একটা ব্যবস্থা গড়ে তুলি, যেখানে তারা নিরাপদ থাকবে, পরিবেশ নিরাপদ হবে, তাদের মান, সম্মান এবং সম্ভ্রম ক্ষুণ্ণ হবে না। আচ্ছা ফজলুল ভাই, আসুন আমরা চিন্তা করি, তার মানে আপনি বলতে চাইছেন যে যদি বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থাকে, তাকে সেখানে শুধু মেয়েরা পড়াবেন, মেয়েরা পড়বেন, বা ছেলেরা পড়াবেন, ছেলেরা থাকবেন, ব্যাপারটা কি এরকম? এটা ধীরে ধীরে এটাই গড়ে তুলতে হবে। আচ্ছা, এইটা গড়ে তুলতে হবে, আর যতদিন পর্যন্ত এটা গড়ে না তোলা যাচ্ছে ততদিন এটা বন্ধ করে রাখতে হবে, না কি করতে হবে? আমি বোঝার জন্য বলতেছি, কি করতে হবে? না, বন্ধ করার কথা আমরা বলি না, যদি ইসলামের মৌলিক বিধানের লঙ্ঘন হয় তাহলে তো বন্ধ করা উচিত। যেতে হবে ইসলামের মৌলিক বিধান লঙ্ঘন করলে আপনি না বন্ধ করার, আমরা কখনোই বন্ধ করার কথা বলিনি। আমরা বলছি যে ধীরে ধীরে আমাদের কেমন অবস্থায় যেতে হবে যেখানে আমাদের মা বোনরা নিরাপদ থাকে, তাদের নিরাপত্তা নিশ্চিত হয়, এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এভাবে তারা আমার সঙ্গে পড়তে গেলেই তারা অনিরাপদ হয়ে যাবেন। এখন আমি তো মা বোন বলছি,
যে স্কুলের যে শিক্ষক তাকে ধর্ষণ করছে, যে ছেলেরা মানে দর্শনের সেঞ্চুরি করছে, এই রিপোর্টটা তো আপনার কাছে আছে আমার ভাই। আপনি দেখেন না, আপনি পার্কগুলিতে দেখেন, কলেজ ইউনিভার্সিটিগুলি দেখেন, একটু পরিবেশটা অবস্থা দেখুন কি অবস্থা হচ্ছে, কিভাবে তারা মানে লাঞ্ছিত হচ্ছে। কিন্তু আপনি বারবার ধর্ষণের কথা বলছেন বলে বলছি ফয়জুল্লাহ ভাই, ধর্ষণের কথা বলছেন বলে বলছি, আমাদের যেসব নারী কর্মীরা মিডল ইস্টে গিয়েছেন তারা প্রত্যেকে ধর্ষণের শিকার হয়েছেন। তারা স্কুলেও পড়েন নাই, তারা কলেজেও পড়েন নাই, সহশিক্ষার মধ্যে দিয়েও যান নাই। তারা ধর্ষণের শিকার হয়েছেন সৌদি আরবে, তারা ধর্ষণের শিকার হয়েছেন কুয়েতে, ধর্ষণের শিকার হয়েছেন কাতারে। আমার বক্তব্য নির্দিষ্ট কোন জায়গার জন্য নয়, নির্দিষ্ট স্থানের জন্য, কিন্তু আপনারা শুধু সহশিক্ষা বন্ধ করে ধর্ষণ কিভাবে বন্ধ করবেন ফয়জুল্লাহ ভাই? আমাদেরকে বক্তব্য পরিষ্কার। তারা রাস্তায় বের হোক, কর্মজীবী মহিলা হোক অথবা যে কোনো মানে শিক্ষার্থী হোক, সর্বক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেটা বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে। আপনাকে ধন্যবাদ। নারীদের স্কুল কলেজে পাঠানো বিষয়ে উচ্চ শিক্ষার বিষয়ে আল্লামা শফির বক্তব্য নিয়ে কথা হচ্ছিল ইসলাম ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজালের সঙ্গে। জনাব শামীম মোহাম্মদ আফজাল, আপনার কাছে জানতে চাইছিলাম, বর্তমানে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে, মুফতি ফয়জুল্লাহ বলছেন যে ধীরে ধীরে আমাদের অন্য জায়গায় যেতে হবে, আপনিও বলছিলেন যে সেখানে পর্দা প্রথাকে আসলে আমাদের সম্মান জানাতে হবে। সেই ক্ষেত্রে আপনি আসলে সরকারের প্রতি কি পরামর্শ বা সাজেশন দিতে চান জনাব শামীম মোহাম্মদ আফজাল? খালেদ ভাই, আপনি ফয়জুল্লাহ সাহেবের সাথে যখন কথা বলছিলেন মনে হচ্ছিল আপনারা দুই পক্ষে একটা বহাস করছেন। আসলে তা না। বিষয়টা হলো এই যে শরীয়তের বিধান পর্দা। আমার ঘরেও আমার শরীয়তের বিধান মতে মা আছে, বোন আছে, মেয়ে আছে, অন্যান্য আত্মীয়স্বজন নারী আছে। আমি কি সকল নারীকে তো পৃথক করতে পারবো না। সুধা কথা হলো সকলকে নিয়ে চলতে হবে, তবে সকলকে যার যার পর্দার মধ্যে থাকতে হবে। তাই ভারতবর্ষের বিশেষ করে আমাদের বাংলাদেশে এখন যে কোএডুকেশনটা আছে, আমরা তো একসাথে তো সব বন্ধ করে দিতে পারবো না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েও আপনি দেখেন অনেক মুসলিম নারীরা শরীয়তের বিধান মতে পর্দা নিয়ে যাচ্ছে। আমরা অন্যান্য ভাইদেরকেও বলবো, তোমাদেরও মেয়েদেরকে পর্দার মধ্যে যদি পাঠাও তাহলে সহশিক্ষাটার একটা সৌন্দর্যটা রক্ষা পাবে, কোরআন হাদিসের বিধানটা বাস্তবিত হবে। জনাব শামীম মোহাম্মদ আফজাল, আপনি কি চান যেটা আসলে ইরানের বা সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলুক যে মেয়েরা এই ধরনের পোশাক পরে আসবে বা এরকম করে এই জায়গার মধ্যে বসবে, সেইটা চালু হোক, সেইটা কি আপনি চান? আমি সেইটাই সরকারের পরামর্শ হিসেবে জানতে চাইছিলাম। আমি চাই কোরআন, আমি মুসলমান হিসেবে যে বিধান আসছে আল্লাহর পক্ষ থেকে, কোরআন এবং হাদিসের বিধান মতে 92% মুসলমানের দেশে আমরা যারা আছি, আমরা যেন সে শরীয়তের বিধান মতে চলি, সরকার সহ সকলের সেই দিকে যদি আমাদের কিছু ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো যেন সংশোধিত হয়, তাই না? তাই আমার নিজের কিছু বলার নাই, যাহা কোরআনে বলেছে হাদিসে বলেছে সেইভাবে সহজ শিক্ষার দরকার আছে। কারণ মেডিকেল কলেজে ছেলেও রুগী থাকে, মেয়েও রুগী থাকে, তাই ছেলে ডাক্তারও দরকার, মেয়ে ডাক্তারও দরকার। এবং ছেলে মেয়ে ডাক্তাররা একই চেম্বারে বসলেও তিনিরা যেন যার যার শরীয়তের বিধান মতে পর্দা ব্যবস্থাটা যদি যথাযথ থাকে, তাইলে সহশিক্ষার সেটা কুশিক্ষাতে রূপান্তর ধারণ করবে না। সেই জন্য আমাদের শিক্ষা নিতে তো কোনো অসুবিধা নেই, আমাদের মানুষ হিসেবে ভুল ত্রুটি সংশোধন করতে কোনো অসুবিধা নেই। তাই সেই জন্যই আহমদ শফি সাহেব বলছে, যেখানে পরিবেশ নিশ্চিত না করতে পারো সেইখানে 4-5 পর্যন্ত। আফজাল ভাই, সমাজের যত অন্যায়, সমাজে যত মানে আমি যদি বলি সমাজে যত অপরাধ, সেই অপরাধগুলি কি এই সহশিক্ষামূলক কার্যক্রম বা মেয়েরা শিক্ষা নিচ্ছে সেই কার্যক্রম, যেমন ধরা যাক আগামীকাল থেকে যদি আপনারা যেরকম চাইছেন সেরকম শিক্ষা ব্যবস্থা যদি চালু হয়, তাহলে বাংলাদেশে বিভিন্ন রকম অপরাধ, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, ধর্ষণ করা, সেগুলি বন্ধ হয়ে যাবে। মানে সমাজের অপরাধগুলি সহশিক্ষার জন্যই। মানে শুনেন, সকল মানুষ তো হলো আদমের, শুনেন মানুষ হিসাবে আদম সন্তানের কিছু ভুল ত্রুটি থাকবে, শিক্ষাও নেবে। তা আপনি শুধু অন্যান্য ঘুষ দুর্নীতির যেরকম আছে, পর্দা প্রথা নারী পুরুষের বিষয়ে
একটাকে নিয়ে শুধু মাঠ গরম না করে সকল দিকেই যদি আমরা অগ্রসর হই তাহলেই তো দেশটাকে আগায় যাবে। যেমন ধরুন, এই বিশ্বে পরিপূর্ণ বিধান নিয়ে আসছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত। আর এই শিক্ষাটাকে বিকৃত হয়েছে বলেই তো এখন বিসমিল্লাহ বলে আমরা সুদ খাচ্ছি, শরীয়তের বিধান লঙ্ঘন করে শরিয়া ভিত্তিক অনেক কাজ করতেছি, কিন্তু এর মধ্যে অনেকাংশে শরীয়ত নাই, শিক্ষার বিকৃতিও আছে। তো সেই জন্যই আহমদ শফী সাহেবের এই ওয়াজটাকে বা বক্তব্যটাকে শরীয়তের বিধান মতে যেখানে যেখানে আর একটু ডেভেলপ করা যাবে সেখানে আগাবো। সহশিক্ষা আছে, এটাকে বন্ধ করা যাবে না, তবে পর্দা প্রথাটাকে মজবুত করার জন্য অন্যান্য দেশ থেকে যদি আমরা কিছু শিক্ষা নিতে পারি, অসুবিধা কি? আমরা তো মক্কা মদিনা আমাদের প্রাণ, তাই মক্কা মদিনার আদর্শ অনুসারে বিশ্বে কিন্তু নারী শিক্ষা আছে, এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো অনেক সাহাবায়ে কেরামও কিন্তু দ্বীনি শিক্ষার মজবুত ছিল, যাদের কাছ থেকে অনেক সাহাবায়ে কেরামরাও শিক্ষা নিয়েছে। তো সেই জন্যই জ্ঞান অর্জনের নারীর জন্য বাধা নাই। শামীম ভাই, আমি পর্দাটাকে কিভাবে সাহেব মক্কা মদিনা থেকে যদি আমরা শিক্ষা নেই, তাইলে কি আমাদের যে প্রধানমন্ত্রী আছেন, আমাদের যে স্পিকার আছেন, আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা কি এভাবেই থাকবেন, না তাদেরও চেঞ্জ করতে হবে কিছুটা নিজেদের? কেন কেন ওনারা তো আপনি জানেন, পর্দা শরীয়তের পর্দার অনেক ধরন আছে। কাবাগরে যান, মুখ খোলা রেখে কিন্তু কাবাগর তোয়াফ করতে হয়, মুখ বন্ধ করে কিন্তু তোয়াফ করা যায় না। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের স্পিকার মহোদয় বাঙালি কৃষ্টি কালচার অনুসারে ওনারা শরীয়ত মতোই চলে। আপনি বাংলাদেশের মেয়েকে মালয়েশিয়ার ঘাগরা পরাইতে পারবেন না, আর মালয়েশিয়ার মেয়েকে বাংলাদেশের শাড়িটা পরাইতে পারবেন না। বাংলাদেশের শরীয়ত, এই যে পর্দার যে কালচার, শিক্ষালয় যদি এটাই হয় তাহলে শিক্ষালয়ে পর্দা না করার বিষয়টা আসলো কেন? আমাদের মেয়েরা তো এরকম পোশাক আশাকই পরেন যেটি আমাদের প্রধানমন্ত্রী পরে থাকেন। শিক্ষালয়ে এই প্রসঙ্গটা কোত্থেকে আসলো? শুনেন, আমাদের প্রধানমন্ত্রী যে পোশাক পরেন, তাই আমাদের বিশ্ববিদ্যালয়ের নারীদেরকেও সেরকম একটা শরীয়তের বাঙালি মুসলমানের কৃষ্টি কালচারে পর্দার যতটুকু আছে। আমি কিন্তু সৌদি আরবের সেই বুকরা আর বাংলাদেশের বুরকার মধ্যে কিন্তু ভিন্নতা আছে। পর্দা হইল নেফসেসাক হইল যতটুকু শরীয়ত মেনটেন করে, তাই বুরকার ধরন কালচার অনুসারে আমেরিকা, ইরাক, ইরান, বাংলাদেশে ভিন্নতা হইতে পারে। কথাটা হইল এই মুল্লুকের কালচার অনুসারে শরীয়তের পর্দাটা হচ্ছে কিনা। জনাব শামীম মোহাম্মদ আফজাল, আপনার বক্তব্য পরিষ্কার এবং আপনাকে ধন্যবাদ। জনাব মুফতি ফয়জুল্লাহ, আপনি যদি এর সাথে কোনো কিছু যোগ করা থাকে আপনি খুব সংক্ষেপে বলবেন, আমাদের একদমই সময় নাই। জনাব মুফতি ফয়জুল্লাহ। হ্যাঁ, আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা মনে করি বাংলাদেশের অর্ধেকাংশ হচ্ছে নারী। এই নারীদের সার্বিক উন্নয়ন ছাড়া বাংলাদেশ উন্নত হতে পারে না, এবং এদের এই লক্ষ্যে তাদের নিরাপদ পরিবেশে শিক্ষা, তাদের স্বাস্থ্য, কর্মস্থল, জীবিকা এবং কর্মজীবী নারীদের জন্য ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। আল্লামা শফী সাহেবের বক্তব্যকে নিয়ে, খণ্ডিত বক্তব্যকে নিয়ে যেভাবে বিভ্রান্ত এবং যেভাবে তাকে বিতর্কিত করবার একটা অপচেষ্টা একটি চক্র অথবা একটা গোষ্ঠী করে যাচ্ছে, আমি এর জন্য গভীরভাবে উদ্বিগ্ন। আমি সংশ্লিষ্ট সবাইকে এই বিষয়টি থেকে বিরত থাকবার জন্য আল্লামা শফী সাহেবের মতো, শাইখুল ইসলামের মতো মানুষকে বিভ্রান্ত এবং তাকে বিতর্কিত করবার অপচেষ্টা না করবার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। বিরোধীদের সঙ্গে আবারও সংলাপে বসছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এবং আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। জনাব বিপ্লব বড়ুয়া, আমরা দেখেছি যে নির্বাচনের আগে যেসব দল এবং জোট সংলাপে অংশ নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে আবার সংলাপে ডেকেছেন। কয়েকদিন আগে যে বা 3 দিন আগে যে ডক্টর কামাল হোসেন জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছিলেন, এটি তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হলো কিনা? জনাব বিপ্লব বড়ুয়া। ধন্যবাদ। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল দর্শকদের শুভেচ্ছা জানাই। আমি যে কথাটি বলতে চাই, দেখেন, আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ শুধু রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের জন্য, ভোটে জেতার জন্য কোনো জোট কিংবা কোনো ধরনের রাজনীতি আমরা করি না। আমরা জাতিকে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ঐক্যবদ্ধ করতে চাই
এবং এই অবস্থান হচ্ছে আমাদের একটি সম্প্রীতির অবস্থান। এই নির্বাচনের পূর্বে যখন সকল রাজনৈতিক দল, বিরোধী দল সহ সকলে যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এই ধরনের একটি সংলাপের আহ্বান জানালো, সাথে সাথে তিনি সাড়া দিয়েছেন। আমি একটু দর্শকদের মনে করিয়ে দিতে চাই, আমাদের যে সম্প্রীতির রাজনীতির যে দর্শন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার, এটা নতুন কিছু নয়। আমরা দেখেছি যখন বেগম খালেদা জিয়া এরকম একটি পরিস্থিতিতে 2013 সালের 14 সাল নির্বাচনের পূর্বে যখন এই ধরনের একটা আন্দোলনমুখী অবস্থান নিয়েছিলেন, তখন সেই সময় কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে সংলাপের আহ্বান জানিয়েছিলেন। তিনি সে সংলাপ প্রত্যাখ্যান করেছিলেন, নির্বাচন প্রত্যাখ্যান করেছিলেন, নির্বাচন প্রতিরোধের নামে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। শত শত মানুষ প্রাণ দিয়েছে। আবার বেগম খালেদা যখন পুত্র হারালেন, একজন পুত্রহারা মায়ের প্রতি সমবেদনা, আমরা এই বিষয়গুলি মোটামুটি জানি। আমি ডক্টর কামাল হোসেনের যে সংলাপের আহ্বান, সেই সংলাপের আহ্বান প্রসঙ্গে আপনাকে একটু বলতে চাইছিলাম যে তিনি বলছেন, আমি তাকে কোট করছি, 30 ডিসেম্বর যেটা হয়েছে এটাকে কেউ অবাধ নির্বাচন হয়েছে কেউ বলবে, আসুন বছরের প্রথম দিকেই সংকট সৃষ্টি না করে সবার সঙ্গে জাতীয় সংলাপ করুন, সংলাপের মধ্য দিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হোক কিভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সংসদ ও সরকার গঠন করব। এই আহ্বানের পরে যখন সংলাপের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন তাদের সঙ্গে আবার কথা বলতে চান, তিনি কি এই বক্তব্য আমলে নিচ্ছেন কিনা সেটি আমি জানতে চাইছিলাম। 30 ডিসেম্বরের নির্বাচন, দেখেন যে মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তিনি কোনো বিশেষ দল কিংবা আওয়ামী লীগের নেতা নন। তিনি সারা বাংলাদেশের সকল মানুষের প্রধানমন্ত্রী, তিনি দেশের সকল জনগণের অভিভাবক। এবং তিনি যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সূচনা করেছিলেন নির্বাচন পূর্ব একটি সংলাপ অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমরা মনে করি যে এবার নির্বাচনে সবচেয়ে বেশি আপনার উৎসাহী ছিল তরুণ ভোটার, 2 কোটি ভোটার। এই যে অনাগত যারা এই দেশের যারা নাগরিক নেতৃত্ব, তাদের জন্য আমার মনে হয় মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমি মনে করি যে সকল রাজনৈতিক দল মিলে একটি সংলাপ অনুষ্ঠিত করা দরকার। এবং ডক্টর কামাল হোসেন ইতিপূর্বে এই ধরনের সংলাপের আহ্বান জানিয়েছিলেন, আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনা সাড়া দিয়েছিলেন। এবারও ডক্টর কামাল হোসেন যে কারণে সংলাপের আহ্বান জানিয়েছেন, বরাবরই আমাদের নেত্রী। আপনাকে ধন্যবাদ জানাব। সাদেক হোসেন সেলিম, আপনার কাছ থেকে জানতে চাইবো যে জাতীয় সংলাপের আহ্বানটি মূলত ডক্টর কামাল হোসেনের বক্তব্যে এসছে, এই বিষয়ে বিএনপি ঐক্যফ্রন্ট বা 20 দলের শরিকদের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে তো আজকেই মাত্র সংলাপের পক্ষে একটা ইতিবাচক আমরা দেখলাম, কিন্তু ব্যাপারটা হলো যে এর আগেও যখন নির্বাচনের আগে আপনার সংলাপের কথা বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যথারীতি বলেছেন যে সংলাপ হবে না, এটা মামার বাড়ির আবদার। গতকালকে যখন সংলাপের ব্যাপারে বলেছেন, ওবায়দুল কাদের সাহেব সাথে সাথে বলেছেন যে এটা মামার বাড়ির আবদার। কিন্তু আজকে দেখলাম রাষ্ট্রের পক্ষ থেকে আপনার সংলাপকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, উপমহাদেশে বিশেষ করে আপনার ব্রিটিশ আমল থেকে পাকিস্তান এবং বাংলাদেশ আমলে কোনো রাজনৈতিক সংকটের সমাধান সংলাপের মাধ্যমে হয়নি। মানে ভবিষ্যতেও সংলাপের মাধ্যমে কোনো রাজনৈতিক সংকটের সমাধান হবে এটা বিশ্বাস করা জায়গাটুকু অত্যন্ত কম। কারণ গত নির্বাচন আগে 60টা দফা দিয়ে যে আলোচনা হয়েছে, কোনো দফা না মানার পরও রাষ্ট্রের পক্ষ থেকে যে নিশ্চয়তা দেওয়া হয়েছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের, এবং নির্বাচনকালে কোনো ধরনের আপনার মামলা হবে না অথবা আপনার গণগ্রেপ্তার হবে না, আমরা নির্বাচনের নামে যে রাষ্ট্রীয় তামাশা দেখেছি এটা সারা জাতি অবগত আছেন। আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা এটা নির্মমতা আমরা দেখেছি। সুতরাং আমি একটা প্রশ্ন আসলে স্পেসিফিকলি করতে চাই, অনেক কথাই আমরা নির্বাচনে করতে পারবো। একটি হচ্ছে ডক্টর কামাল হোসেনের সাথে কি যে ঐক্য ফ্রন্টটা গঠিত হয়েছিল, যেটার মধ্যে বিএনপি, এলডিপি সহ অন্যান্য দলগুলি ছিল, জামায়াতে ইসলামী সহ, সেই ঐক্য কি এখনো রয়েছে? মানে ডক্টর কামাল হোসেন কি ঐক্য ফ্রন্টের প্রতিনিধি হিসেবে কথা বলছেন, গণফোরামের প্রধান হিসেবে কথা বলছেন, বিশিষ্ট আইনজীবী হিসেবে কথা বলছেন, সংবিধান, মানে তিনি কি হিসাবে কথা বলছেন? এবং স্পষ্ট, আপনি নিশ্চয়ই আজকে খবরের কাগজে দেখেছেন, তিনি বলছেন যে জামায়াতের প্রসঙ্গে সাংবাদিকদের আমার কথা বলি, যেহেতু আমি অলরেডি পাবলিকলি বলেছি, তখন ওরা বললো না যে জামায়াতের 25 জন না কত এখন সম্মতি দিয়েছি, সেটা আমাকে জানানো হয়নি। এবং তিনি বলেছেন তিনি জানতেনই না জামায়াতের লোকজনকে আসলে মানে এই ধানের শীষ দেওয়া হবে বা এই প্রক্রিয়ার মধ্যে রাখা হবে। এখন আসলে ডক্টর কামাল হোসেনের অবস্থাটা কোথায়? এখন এটা ডক্টর কামাল হোসেন উত্তর দিতে পারবেন, তিনি এই বক্তব্যটা কী হিসাবে দিয়েছেন। তিনি অবশ্যই ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসাবে বক্তব্যটা দেন নাই, গণফোরামের সভাপতি হিসাবে দিলে এটা ওনার দায়িত্ব। উনি যদি এই মুহূর্তে বলে থাকেন যে জামাত নির্বাচনে অংশগ্রহণ করবেন, ধানের শীষ প্রতীক উনি জানেন না, এটা রাষ্ট্রের বা জনগণের সাথে একটা প্রতারণা শামিল। কারণ উনি যখন ওনার মানে জনফোরামের প্রার্থীরাও তো অবশ্যই জামাতের ভোট পেয়েছেন, জামাত সমর্থকদের ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সুতরাং নির্বাচনের এই সংকটকালীন সময়ে
ঐক্য বিনষ্টকারী কোনো বক্তব্য আমরা আশা করি না। আমরা মনে করি যে রাষ্ট্রীয় যে সংকট সৃষ্টি হয়েছে, একটা দল মত নির্বিশেষে সকল মত এবং পথের প্রত্যেককেই একটি জায়গায় এনে ঐক্যবদ্ধ করা ছাড়া এটার এই ধরনের পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ কোনো অবস্থায় সম্ভব নয়। সুতরাং আমরা আশা করব যে সেলিম ভাই, আরো সরাসরি প্রশ্নটি করি, আপনি কি মনে করেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্ব ঐক্যফ্রন্টের জন্য লাভজনক না ক্ষতিকর? বলার সময় এখনো আসেনি, এটা আপনার ভবিষ্যতে রাজনৈতিক যারা আপনার বিশেষজ্ঞ তারাই বলবেন। আপনার রাজনীতিতে অনেক কিছুই ঘটে, কিন্তু এর মধ্যে দিয়ে এটা অস্বীকার করার উপায় নেই। বিএনপি সবচেয়ে বড় দল এবং আমরা যারা অন্য দলগুলো আছে আমাদের মানে স্বার্থসীমিতই আমরা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায় বিএনপির সাথে আমরা সংযুক্ত হয়েছি এবং আমরা একটা লড়াইতে আছি। এই লড়াইয়ের অভিষ্ট লক্ষ্য শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় ঐক্য বিরোধী কোনো বক্তব্য দেওয়াটা সমীচীন নয় কারো পক্ষেই। জোটের নেতৃত্ব সম্পর্কে আমি একটু বলি। নির্বাচন নিয়ে বেগম খালেদা জিয়াকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আদালতে তিনি কোনো কথা বলেননি। লন্ডন থেকেও তারেক রহমান কোনো কথা বলছেন না। এই নীরবতা কি আসলে মানে ভেবেচিন্তে নীরব থাকা হচ্ছে নাকি এটি কোনো কৌশলের অংশ? আপনি কি মনে করেন? দেখুন, এখন এটা অনেকটা আমাদের অবস্থা রয়েছে অল্প শোকে কাদর অধিক শোকে পাথর। আমরা আসলে মানে যেই দুঃস্বপ্নটা আমরা 30শে ডিসেম্বর দেখেছি এবং জাতিকে আপনার নববর্ষে যে উপহারটা আমরা পেয়েছি, এটা আমরা আসলে স্তম্ভিত হয়ে গেছি। আমরা দুঃস্বপ্নের মধ্যে এখনও আছি। আমরা আমাদের দুঃস্বপ্নের মধ্যে অতিবাহিত করছি, ঘুমের মধ্যেও আমরা আপনার চমকে উঠছি যে কি হয়েছে। তো সুতরাং এখন কিছুটা নীরবতা পালন করা যেতে পারে, এটাতে কোনো কিছু নেই। ওরকম কি বলা যায় যে যেহেতু সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো আপনাদের দলে আসলে কেউই ছিল না, সেই জন্যই আপনারা আসলে এইগুলি সরাসরি মোকাবেলা করছেন না? দেখুন, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কোনো বিষয় না। 1969-এ গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি আওয়ামী লীগের প্রথম সারির সমস্ত নেতৃবৃন্দ জেলে যাওয়ার পরও শুধুমাত্র দপ্তর সম্পাদক আমেনা বেগমের নেতৃত্বে সেদিন আপনার গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং এখানে জনগণ যেখানে প্রস্তুত, সেখানে জনগণের যেখানে তাদের আপনার একটা বিশেষ রাজনৈতিক মতে তারা ঐক্যবদ্ধ, সেখানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কোনো বিষয় আসে না। সেলিম ভাই, 30 তারিখের পর আপনার মনে হচ্ছে কিনা যে জনগণ প্রস্তুত নয় বা জনগণ আপনারা যা চাইছেন তা চাইছেন না, এরকম মনে হচ্ছে কিনা? জনগণ সম্পূর্ণ প্রস্তুত, জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু জনগণের সাথে যে প্রতারণা করা হচ্ছে, যে মিথ্যাচার করা হচ্ছে তরুণ ভোটারদের, যারা ভোট দিতেই পারে নাই, যাদের ভোট হয়ে গেছে রাতের অন্ধকারে, তাদের সাথে নির্মম নিষ্ঠুর প্রচারণা রাষ্ট্রের পক্ষ থেকে করাটা আমি সমর্থন মনে করি না। জনগণ পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। জনাব শাহাদাত হোসেন সেলিম, জনাব বিপ্লব বড়ুয়া, আপনাদের অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রীর নির্দেশে পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ। জনাব মাহফুজুল হক শাহ, কয়েকদিন আগে বাণিজ্যমন্ত্রী বলেছেন শ্রমিকদের বিভ্রান্ত করা হচ্ছে। শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনের পেছনে কোনো পক্ষ বা শক্তির ইন্ধন রয়েছে বলে আপনি মনে করেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে শ্রমিকদের আন্দোলনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যখন বাংলাদেশে রিসেন্টলি একটা নির্বাচন হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসছে এবং এই পর্যায়ে আমরা যেটা দেখেছি শ্রমিকদের যে দাবি দেওয়া নিয়ে যে আন্দোলনটা হচ্ছে সেখানে অনেক কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। আমাদের সবসময় যেটা বক্তব্য সেটা হচ্ছে আমাদের যে শ্রমগণ যে শিল্পকে, বিশেষ করে আমাদের রেডিমেড গার্মেন্টসের যে শিল্পটা আজকে এই পর্যায়ে এসছে, সেখানে মালিক শ্রমিক সম্মিলিতভাবে কাজ করেছে বলে আমরা আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। তাই বলে শ্রমিকদের যে দাবি দেওয়াগুলি আছে, ন্যায্য দাবি দেওয়াগুলো পূরণ করার জন্য আমরা মালিকদের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে সবসময় চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা কোনোভাবে কামনা করি না মালিকদের এই বিশেষ করে শ্রমিকদের এই আন্দোলনকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিচালনা করে এবং এই শিল্পের বিশেষ করে আমাদের অনেক কমপ্লায়েন্ট ফ্যাক্টরিকে এখানে ভাঙচুর করা হয়েছে ঢাকাতে এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে শ্রমিকরা জড়িয়ে পড়ছে। তা আমাদের বক্তব্য হচ্ছে শ্রমিকদের দাবি দেওয়া থাকতে পারে, ন্যায্যতা আছে এখানে। আলাপ আলোচনার মাধ্যমে যেটা সরকার আজকে একটা সিদ্ধান্ত এসছে, আমরাও মনে করি যে মালিক পক্ষ থেকে আমরা সবসময় শ্রমিকদের এই যে দাবিগুলোর প্রতি আমরা খুব সহানুভূতিশীল। কিন্তু একটা জিনিস এখানে দেখার একটা বিষয় আছে, সেটা হচ্ছে মালিকদের পক্ষে কতদূর করা সম্ভব সেটাও কিন্তু একটা যৌক্তিকতা থাকতে হবে। আপনি জানেন রিসেন্টলি অ্যালায়েন্সের কারণে কমপ্লায়েন্সের বিশেষ করে যেগুলি হয়েছে, সেগুলি জানি করতে গিয়ে আমাদের মালিকদেরকে অনেক বেশি অনেক পুঁজি আরও খাটাতে হয়েছে এবং বাংলাদেশের যেই অন্যান্য যে বিষয়গুলি আছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে ব্যাংক ইন্টারেস্ট বলুন এবং অন্যান্য খাতে মালিকদেরকে বিশেষ করে যেই ধরনের আপনার যেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেই জিনিসগুলোকে যদি বিবেচনা নিয়ে শ্রমিকদের জন্য কতটুকু করা যায় সেটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আর বিশেষ করে আমাদের যে আমদানিকারক বায়াররা আছেন, ওনারাও কিন্তু কতটুকু আমাদেরকে প্রাইস দিচ্ছে। আজকে থেকে 5 বছর 10 বছর আগে যে প্রাইস ছিল ওই প্রাইস কিন্তু আমাদের মালিকরা পাচ্ছে না, কিন্তু এদিকে খরচ
অনেক বেড়ে গেছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা বিবেচনা নিয়ে এই শ্রমিক আন্দোলনটাকে আমরা মনে করি এটাকে একটা দাবি দেওয়ার জন্য ন্যায্যতার ভিত্তিতে একটা আন্দোলনটা হওয়া উচিত। এখানে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত না করার জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ করব, এবং আমাদের বিশেষ করে শ্রমিকদের যদি কোনো ন্যায্য দাবি দেওয়া থেকে থাকে সেটা আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মালিকদের পক্ষ থেকে এবং সরকার সহ থেকে এটা একটা সুন্দর একটা পরিবেশ বজায় রাখার জন্য আমরা আহ্বান রাখছি। জনাব মাহফুজুল হক শাহ, আপনাকে ধন্যবাদ। শুনছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক জনাব মাহফুজুল হক শাহকে। এই ছিল আজকের রেডিও স্পিকে। আমাদের পরের আয়োজনে।